ঢাকা, রাত 10টা, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। এটা নতুন কিছু নয়। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা প্রতি বছর 7% বাড়ছে। কিন্তু সরবরাহ কতটুকু বাড়ছে? আর 2041 সালে যখন দরকার হবে 60,000 মেগাওয়াট, সেটা আসবে কোথা থেকে? এটি বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ মিক্স। গ্যাস থেকে আসছে 66%, তেল থেকে 22%, কয়লা 11%, আর সৌরশক্তি মাত্র 1.3%। পারমাণবিক এখনো শূন্য। এই একটি চার্ট বলে দেয় বাংলাদেশ কতটা ঝুঁকিতে আছে। সমস্যা 1, বাংলাদেশের নিজের গ্যাস শেষ হয়ে যাচ্ছে। 2030-এর মাঝামাঝি নাগাদ দেশীয় গ্যাস মজুদ প্রায় শেষ হবে। সমাধান হিসাবে আমদানি করা হচ্ছে এলএনজি, যা দেশীয় গ্যাসের চেয়ে 3-4 গুণ দামি, আর এই দাম বৈশ্বিক বাজারে ওঠানামা করে। সমস্যা 2, সৌরশক্তির জন্য জমি দরকার, কিন্তু বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতির দেশ। প্রতি বর্গ কিলোমিটারে 1265 জন মানুষ। বিশাল সোলার ফার্মের জমি নেই। তাহলে উপায় আছে ভাসমান সোলার, ছাদে সোলার, সেচের মাঠে সোলার। কিন্তু যথেষ্ট কি? সমস্যা 3, রূপপুর পারমাণবিক কেন্দ্র শুরু হচ্ছে, কিন্তু এটি মোট চাহিদার মাত্র 4% পূরণ করবে। দ্বিতীয় পারমাণবিক কেন্দ্রের পরিকল্পনা আছে, কিন্তু এখনও প্রাথমিক পর্যায়ে। পারমাণবিক একা দেশ বাঁচাতে পারবে না। 3 প্রতিযোগী। সৌরশক্তি সস্তা, পরিষ্কার, কিন্তু রাতে নেই। গ্যাস এবং এলএনজি সার্বক্ষণিক, কিন্তু দাম বাড়ছে আর গ্যাস শেষ হচ্ছে। পারমাণবিক সার্বক্ষণিক, পরিষ্কার, কিন্তু দামি আর ঝুঁকি আছে। কোনটা বাংলাদেশের ভবিষ্যৎ? আসুন প্রতিটাকে পরীক্ষা করি। প্রথম রাউন্ড দাম। সৌরশক্তি জিতে যায় স্পষ্টভাবে। গত 15 বছরে সোলারের দাম কমেছে 90%। এটি এখন ইতিহাসের সবচেয়ে সস্তা বিদ্যুৎ। এলএনজি বাজারের দামে নাচে। 2022 সালে 6 মাসে 3 গুণ হয়ে গিয়েছিল। পারমাণবিক দামি, কিন্তু স্থিতিশীল। দ্বিতীয় রাউন্ড নির্ভরযোগ্যতা। এখানে সৌরশক্তি হারে। দিনে 5-6 ঘন্টা, রাতে শূন্য, মেঘলা দিনে কম। ব্যাটারি স্টোরেজ এখনও ব্যয়বহুল। গ্যাস সার্বক্ষণিক চলে। পারমাণবিক জেতে 90%-এর বেশি ক্যাপাসিটি ফ্যাক্টর নিয়ে এটি পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য বিদ্যুতের উৎস। তৃতীয় রাউন্ড পরিবেশ। সৌরশক্তি জেতে শূন্য কার্বন নির্গমন। পারমাণবিক দ্বিতীয় জীবনচক্র বিশ্লেষণে সোলারের চেয়েও কম কার্বন। বর্জ্য কঠিন আকারে সংরক্ষণযোগ্য। গ্যাস শেষ পরিষ্কার জ্বালানির মধ্যে সবচেয়ে খারাপ। বায়ুমণ্ডলে কার্বন ছাড়ে। চতুর্থ রাউন্ড বাস্তবতা পরীক্ষা। গ্যাসের অবকাঠামো এখনই আছে, 15,000 মেগাওয়াটের বেশি চালু। সৌরশক্তি দ্রুত বাড়ছে। 2025 সালে 2.65 গিগাওয়াটের টেন্ডার হয়েছে। পারমাণবিক সবচেয়ে ধীরে বাড়ে, একটি কেন্দ্র বানাতে 10 বছর লাগে। 2035 সালে বাংলাদেশের এনার্জি মিক্স কেমন হবে? গ্যাস তখনও সবচেয়ে বেশি 20 গিগাওয়াট। সৌরশক্তি 6 গুণ বেড়ে 8.5 গিগাওয়াট। রূপপুর 2.2 গিগাওয়াট। কিন্তু 2041 সালের 60,000 মেগাওয়াটের লক্ষ্যমাত্রার তুলনায় এখনও ঘাটতি থেকে যাবে। বিশেষজ্ঞরা একমত নন কে জিতবে, কিন্তু একটা বিষয়ে সবাই একমত, বাংলাদেশ কোনো একটি উৎসের উপর নির্ভর করতে পারবে না। Solar plus storage equals the cheapest. You just do not get this with an internal combustion engine. That's why Tesla's stock is just going through the roof. প্রশ্নটা হলো, কতটুকু সৌর, কতটুকু গ্যাস, কতটুকু পারমাণবিক? এই ব্যালেন্সই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ। একটা বিষয় আলোচনায় কম আসে। বাংলাদেশ এখন ভারত থেকে 15-17% বিদ্যুৎ আমদানি করছে। এটা সস্তা, কিন্তু নির্ভরশীলতা তৈরি করে। জ্বালানি নিরাপত্তা মানে শুধু সস্তা বিদ্যুৎ নয়, নিজের হাতে নিয়ন্ত্রণ রাখাও। বাংলাদেশের একটি অনন্য সুযোগ ভাসমান সৌরশক্তি। দেশে 70 লাখ হেক্টরের বেশি জলাশয় আছে। এই পানির উপর ভাসমান সোলার প্যানেল বসালে কৃষিজমি নষ্ট হয় না, পানির বাষ্পীভবন 80% কমে। সম্ভাবনা আছে 35 গিগাওয়াটেরও বেশি। 4 রাউন্ডের পর স্কোর সমান। সৌর জেতে দামে ও পরিবেশে, গ্যাস জেতে অবকাঠামো ও স্কেলে, পারমাণবিক জেতে নির্ভরযোগ্যতায়। বিজয়ী একজন নয়, 3 জনই। বাংলাদেশের 2041 সালের স্বপ্ন পূরণ করতে হলে 3টিই লাগবে, সঠিক অনুপাতে। পরের পর্বে সৌরশক্তির গভীরে যাব। বাংলাদেশ কি সত্যিই 2035 সালে 8.5 গিগাওয়াট সোলার করতে পারবে? ভাসমান সোলার, ছাদে সোলার, কৃষি সোলার, সব মিলিয়ে কতটা সম্ভব? সাবস্ক্রাইব করুন। পর্ব 2, সৌরশক্তি। বাংলাদেশের সোনালী সুযোগ না সোনালী মরীচিকা? আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।